আপনি কোথায়, কত দূর? ও আচ্ছা, আসেন আসেন। যুক্ত করো সবার সঙ্গে প্রভু, মুক্ত করো সকল বন্ধন, সঞ্চার করো সকল কর্মে প্রভু, শান্ত সুন্দর করো এ জীবন। আপনি একজন সফল প্রবাসী, স্বদেশে এবং প্রবাসে নানা রকম সৃষ্টিশীল কর্মকাণ্ডের সাথে জড়িত, সাহিত্য, সাংবাদিকতা, ব্যবসা এবং সমাজসেবা। প্রথম যখন প্রবাসী হলেন তখন এবং আজকের বাস্তবতায় আপনার কাছ থেকে অনেক কিছু জানতে চাইব। শুরু করি প্রবাস জীবনের সূচনা থেকে। 14 বছর বয়সে খুব বেশি স্বপ্ন থাকে না, তখন আমি খুব বেশি স্বপ্ন দেখি নাই, ছিলাম ডান পেটে, খেলাধুলা করতাম এই সেই। আমার চাচারা ব্রিটিশ আমলের দারোগা ছিলেন, তো মধ্যে মধ্যে মনে করতাম আমি একজন দারোগা হব। যাক, বিদেশে চলে আসলাম। এখানে আসার পরে আমার চাচাতো ভাইকে বলেছিলাম যে আমার যদি 15,000 পাউন্ড হয়ে যায় আমি দেশে চলে যাব, একটা ব্রাউন স্যুট কিনবো আর দেশে চলে যাব। তারপর কত ব্রাউন স্যুট কিনলাম, কত টাকা পয়সা হলো, দেশে যাওয়া আর হয়নি পার্মানেন্টলি। প্রভু আমাকে আমি যা চাইছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি, আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছে। সো আই এম ভেরি হ্যাপি দ্যাট ওয়ে আই এম। আপনার এই যে বিদেশ আসা, এখন কি আপনার এই স্মৃতি মনে পড়ে? কখন কিভাবে আসলেন, কিভাবে এখানে এসে ব্যবসা শুরু করলেন, সেই সাথে আপনার চিন্তার কি পরিবর্তন হলো? আপনার জীবন থেকে কিছু কথা শুনতে চাই। আমি আমার মা বাবার সাথে এদেশে এসেছি। তো প্রথমত আমার মনে পড়ে যে আমি যখন এদেশে আসলাম, আমি আমার কিছু কাগজপত্রকে নিউজ পেপার দিয়ে বেঁধে এনেছিলাম। আনার পরে এদেশে আসে আমি তখন এত নিউজ পেপার এদেশে ছিল না, ওই যে কাগজপত্রগুলো বেঁধে এনেছিলাম ওগুলারে খুলে 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 পড়তাম। এটা আমার একটা স্মৃতি। আর দেশের কথা আমার মনে হলে যখন আমি আসলাম দেশ থেকে, তখন আমাদের বাড়িতে আমাদের একটা বাই ছিল, পালকা বাই। আমরা গ্রাম থেকে এক নদীর পাড়ে আসার লঞ্চে উঠতে হয়, তারপরে এই কারে করে সিলেট যেতে হয়, একটু জায়গা নদী দিয়ে পার হতে হয়। তো আমি যখন ওই এটারে লঞ্চ বলে, লঞ্চের মাঝে বসে আছি, সবাই তো লঞ্চের দ্বার থেকে ফিরে চলে গিয়েছে, শুধু আমার ওই পালকা বাইটা লঞ্চের সাথে সাথে অনেক দূর এগিয়ে আসছে। তো এটা আমার স্মৃতিটা মনে আছে, এটা আমার একটা দারুণ স্মৃতি আর কি। তারপরে আমার কুকুরটা অনেক জায়গা এসেছে, এরপরে আস্তে আস্তে বিলীন হয়ে গেল। তারপরে তো লন্ডন চলে আসলাম। লন্ডনে এসে আমি প্রথমে বার্মিংহামে আমার আব্বার সাথে, উনিদের একটা বাসা ছিল, আমার আব্বা আম্মা, আমরা একসাথে অনেক দিন থাকলাম। থাকার পরে আমি আমার আব্বার একদিন বললাম যে আব্বা তুমি তো আমার লন্ডন নিয়ে আসলা, এটা তো লন্ডন, এটা তো বার্মিংহাম, হ্যাঁ তারপরে লন্ডন যাইতে দাও। তখন আমার একটা ফুফুতো ভাই ছিল এখানে, তো তার সাথে আমি লন্ডন চলে আসলাম। আসিয়া ওখানে একটা পিটার স্ট্রিট একটা কলেজ আছে, সহতে ছিল তখন, ওখানে আমি ভর্তি হলাম লেখাপড়া করার জন্য। পার্ট টাইম একটা কোর্স নিলাম, নিয়ে ওখানে হিউম্যান সাইকোলজি কিছুদিন পড়লাম। এটা আমারে পরবর্তী জীবনে অনেক হেল্প করেছে। আর আমার একটা মামার রেস্টুরেন্টে আমি প্রথম কাজ নিই, এটা ওই শহর বারউইক স্ট্রিটে। তো ওখানে আমার লাইফে একটা অদ্ভুত ব্যাপার হলো যে ওই বারিক স্ট্রিটেই একটা মসজিদ ছিল। তো শুক্রবারই দিন আমার
মামার তো আমার ভাই যে ফুফুত্তো ভাই লিলু মিয়া, খুব ফেমাস ম্যান, ইজ ওয়ান অফ দ্য গ্রেট শেফ। উনি আমার নমাজে নিয়ে গেল। যে মসজিদে গেলাম, লিলু ভাই বললো এই মসজিদটা জহুরুল ইসলাম নামে বাংলাদেশের একজন খুব ধনী লোক একসময় ছিলেন, জহুরুল ইসলাম। উনি এই মসজিদটা টাকা পয়সা দিয়ে বিল্ড করেছেন। তো এটা আমার একটা আরও উৎসাহ করলো, মসজিদে যাচ্ছে এই মসজিদটা জহুরুল ইসলাম মানে। তো মসজিদে গেলাম, গিয়ে দেখি মসজিদের নেক্সট ডোরে একটা ওই কি বলে বাজে কি এই দোকান। তো আমি একটু বাংলাদেশ থেকে আসছি, তো আমি চিন্তায় পড়ে গেলাম যে মসজিদের নেক্সট ডোরটাই এটা অশ্লীলতা, বুঝছেন। তো আমি অনেক চিন্তা করলাম, তো আমি লিলুয়াইরে বললাম ভাই এটা তো ভালো লাগলো না। কইরে ভাই এটা হলো কি, এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব পাশাপাশি, এগুলো নিয়ে চিন্তা করো না, তুমি তোমার কাজ করো। এটা আমার একটা কী লাগলো প্রথম খটকা যে বিদেশে এসে। তারপরে তো আমি জব নিলাম, লেখাপড়া করলাম, করার পরে আমার মা আমাকে বলেছিল যে কাউরে টাকা পয়সা দিও না, যা টাকা পয়সা রুজি টুজি করে দেশে চলে আসো। তো আমি কেউরে বেশি টাকা পয়সা দিতাম না, ভাই বোনদের কিছু দিতাম, খুব সেভ করলাম পয়সা। তো সেভ করে আমি এই চিন্তা করলাম একটা ব্যবসা করব, এটাই আমার উদ্দেশ্য। তা আমি 4 ইয়ার্সের ভিতরে, আমার চাকরি জীবনের 4 ইয়ার্সের ভিতরে আমি এনাফ পয়সা সংগ্রহ করলাম আর একটা ব্যবসার জন্য রেডি হয়ে গেলাম। তো ওখানে আর একটা ফ্যাক্টরে কাজ করলো, এটা ভেরি ইম্পর্টেন্ট জীবনের জন্য। ওই যে আমি হিউম্যান সাইকোলজি পড়তাম, তা আমি যার রেস্টুরেন্টে কাজ করতাম উনি খুব ধনী লোক ছিলেন, আমার মামা। হি ওয়াজ এ ভেরি ফেমাস ম্যান, এম এ হাদ, ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান এই তখনকার দিনে। তো উনির আমি ওই আমারে বলো তো তুমি যা পড়বা সাইকোলজিতে ওইটা গিয়া তুমি অ্যাপ্লাই করবা এদের সাথে, যা শিখানিও। তো তা আমি প্রায় আসিয়া ওই আমার মামা যখন আসতো উনির সাথে খুব কথাবার্তা বলতাম এগুলা নিয়ে। তাই আমি উনির কাছে একটু পপুলার হয়ে গেলাম। আর কথা বলতাম আমার রুমমেট যে লিলু মিয়া ছিল, লিলু মিয়া সাহেব, উনির সাথে কথা বলতাম, এগুলো অ্যাপ্লাই করতাম। তো 2-3 বছর পরে দেখি, 2 বছর পরে উনি সবসময় এসে বলতাম, তো দেখি আরে যা আমি যা পড়ছি এগুলো আমার অনেক কিছু মনে হয় নাই, কিন্তু লিলু মিয়ার অনেক কিছু মনে আসে। এবং সে ওইগুলো অ্যাপ্লাই করে করে তার বন্ধুদের মধ্যে ভেরি পপুলার ম্যান হয়ে গেল, হিউমার শিখলো, মানে সব তার জন্য পাগল, বুঝছেন, এমনভাবে। খুব নাইস ক্যারেক্টার আর কি, উনি খুব ভালো পায়। আর আমার লাভ হলো এখানে আহাদ সাহেবরা যারা ছিলেন আমার বন্ধুবান্ধব, সবার সাথে আমি খুব ভালো ব্যবহার করতাম, তাদের মধ্যে পপুলার হয়ে গেলাম আমি, সবাই বলতো ভালো ছেলে। তখন আমার একটা মাথায় আসলো যে এই যে ধনী লোকদের আমি চিনি, এরা তো সবাই আমার সাহায্য করবে, একটা রিলেশনশিপ হয়ে গেছে এদের কাছে। তখনকার দিনে ধরো একটা ব্যবসা করতে 5,000 থেকে 6,000 পাউন্ড লাগতো। তা আমি অনেক কিছু জোগাড় করলাম, তারপরে ওই মামাদের থেকে আমি সাহায্য নিলাম, সবাই একটু মামা চাচা, যার আমার তো বয়স কম ছিল। এবং এরা অনেকেই আমারে যখন প্রথম ব্যবসা করি সবাই হেল্প করছে। সো আমি উইদিন 4 ইয়ার্স আই স্টার্ট মাই ওন বিজনেস। এটা একটা ভালো ব্যাপার। পার্ট টাইম লেখাপড়া করতাম, আর একটা রেস্টুরেন্টে কাজ নিলাম, আমার মামার রেস্টুরেন্টে। তো ওই রেস্টুরেন্টে আমি কাজ নেওয়ার পরে লাকিলি আমি বলবো রেস্টুরেন্টের বিজনেস আপ হয়ে গেল। তো এটা আমার ক্রেডিবিলিটি বেড়ে গেল যে আমি কাজ করার দরুন এগুলা। তো আমি খুব মন প্রাণ দিয়ে কাজ করতাম, আমার একটা স্বভাব আছে যা করব খুব মন প্রাণ দিয়ে করি। তো বিজনেসটা খুব ভালো হচ্ছে। 4 বছর উনির সাথে কাজ করলাম। তারপরে আমি পয়সা টয়সা জমিয়ে বলছি আমি নিজে ব্যবসা করব, লুকিং রাউন্ড করতেছি। তো মামা একদিন আমারে বললো যে তুমি নাকি ব্যবসা করে ফেলতেছো বলে। হ্যাঁ। বললো বাবা তোমার বাইরে যাওয়ার দরকার না, আমার রেস্টুরেন্টটা কে চালাবে? উনি খুব ধনী, অন্য ব্যবসায় উনি জড়িত থাকতো, তো তুমি আমার ওইটার হাফ শেয়ার নিয়ে নাও। তো এগুলা উনি হাফ শেয়ারটা, আমি বললাম এই হাফ শেয়ার তো অনেক দাম হবে আমার জন্য, কিভাবে কি করব, এত পয়সা তো আমার কাছে হয় নাই। তো উনি বললো যে তুমি একটা মিনিমাম অ্যামাউন্ট দিয়ে বাকি প্রফিট থেকে আমি নিয়ে নেব। তারপরে এটা আমি খুব খুশি হলাম। উনি বললো যে আমি চাইলে একসাথে থেকে এই পয়সা নিতে পারি, তোমারে আমি কাজে রাখার জন্য, আমার ম্যানেজার থাকার জন্য আমি এই অফার তোমার দিতে, তোমারও লাভ হবে আমারও লাভ হবে। ভেরি গুড অফার।
তো এই অফারটা আমি পাইছি বিকজ আই ওয়াজ অ্যাক্টিভ, আমার কর্মতৎপরতা ভালো ছিল। অন্য জায়গাতে যেখানে একসাথে 16,000 পায়, এখানে আমি মাত্র 1,000 পাউন্ড দিয়ে ঢুকবো আর বাকি 15,000 আস্তে আস্তে দিব। তো এটা উনি আবার এক্সপ্লেন করলো যে এটা আমারও লাভ হবে। তো আমি বললাম ঠিক আছে, আমি আপনার সাথে পার্টনার হয়ে যাব। তখন আমি বললাম যে আমার 2টা শর্ত আছে। একটা হলো যে আমি তো ডিপোজিট দিয়ে দিয়েছি ওই জায়গায়। উনি কিন্তু অপেক্ষা করতেছিল যে সত্যি চলে যায় কিনা। তা আমি বললাম আমি তো ডিপোজিট দিয়ে দিয়েছি। তো বললো কত দিছ? তখনকার দিনে ডিপোজিট 1,000 অনেক পয়সা ছিল। আমি বললাম 1,000 দিই। বলে 1,000 দিয়ে দিছ? আমি বললাম তাই কী করা হবে এটা? বলে ঠিক আছে, তুমি 500 তোমার যাবে, আমার 500 যাবে, ওইটা সাইডা তুমি চলে আসো। হি ওয়াজ এ ভেরি ডিসেন্ট ম্যান। তো বলে আরেকটা শর্ত আছে। বলে আরেকটা শর্ত হলো যে আমার সাথে একটা পার্টনার আছে, তাকে আমি নিয়ে আসবো আমার এই 50%-এ। তো বললো কে? তখন আমি বললাম আমার ভগ্নিপতি। বললো, উনি নামটা বললো। বলে হ্যাঁ। তো বললো, একটু চিন্তা করলো, বললো দেখো বাবা, তোমার একটা কথা বলি, পার্টনারশিপ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। তোমার থেকে এই লোকটা ভালো আমি জানি। তুমি এখনও বিয়ে শাদী করো নাই, তোমার লাগাম খোলা, কোন দিকে কখন দৌড় দিবা। বাট উনি একজন ভদ্রলোক, উনি থাকবে আমার সাথে। বাট আমি রে বাবা চয়েস করছি তোমার এজ এ পার্টনার, আই ক্যান টেক হিম। বললে দিল। তো আমার মনটা খারাপ হয়ে গেলো। বললো তুমি চিন্তা করো, তুমি আমার পার্টনার হবা, কিন্তু ওর সাথে আমার পার্টনারশিপ নাও চলতে পারে। কারণ পার্টনারশিপ যদি চলে না, ইট ইজ এ পেইনফুল থিং, উনি আমার বললো। তো রিজনেবল কথা। তো আমি বললাম আমি এটার খুব ইন্টারেস্ট নিয়ে শুনলাম। তো আমি চিন্তা ভাবনা করলাম, করার পরে আমি আমার ওই ভগ্নিপতির সাথে কথা বললাম। তো উনি বললো না, তুমি এভাবে যাই না, আমারে যখন নিতেছে না তার কোনো মোটিভ হাই থাকতে পারে। কিন্তু এই লোকটার আমি এখানে বলে রেখে তার কোনো বাজে মোটিভ ছিল না, বিকজ আই এম উইথ হিম ফর লং টাইম। আর বাই দিস টাইম আমি তো লেখাপড়া করছি, বুঝতে পারি কার কী ক্যারেক্টার। তো আমার ভগ্নিপতি বললো, তা আমি উনিকে আসলাম, আসা বললাম সেকেন্ড মিটিংয়ে যে উনি রে না নিলে মামা আমি আসবো না, কারণ আমি কথা দিয়ে দিছি, বুঝলেন। তো ও কিন্তু খুব ভালো লোক ছিল। ওই সময় এসে সবসময় টাইমস পেপার পড়তো, ভেরি হাই কালচার এবং ভেরি সাকসেসফুল ম্যান। তো উনি বললো বাবা আমি তো পারবো না, উনি পার্টনার নিতে পারবো না। তুমি যদি লুকিয়ে রাখতে চাও তোমার শেয়ারে রাখে দাও, কিন্তু আমি পার্টনার নিতে পারবো না। পার্টনার হিসাবে আমি চয়েস করছি তোমার, বিকজ আই নিউ ফর 4 years। তোমাকে চিনি, তোমার বাপকেও চিনি, বুঝছেন। তো বলল যে আমি রে বাবা পারবো না। আর এদিকে অন্য লোকরা তার থেকে পয়সা দিয়ে নেওয়ার জন্য রেডি, আমি জানতেছি। বললো তুমি তো জানো সেই দিন এই লোক এসে গেছে। আমি বললাম হ্যাঁ। তখন আমি বললাম বাবা আমি উনির কথা দিয়ে দিছি, পারবো না। তো উনি আমারে ধরলো, দইরা বললো বাবা, উনি একটু ফিলোসফিক্যাল ছিল, বললে কথা দিয়ে দিছ বাবা, এগুলার দাম সবসময় থাকে না, কথা বাতাসে ঘুরে বেড়ায়। কে কোন কথা বলছে এগুলা ধরার জন্য এখন সায়েন্টিস্টরা যন্ত্রবাহী করতেছে, বুঝছো। এগুলা কিছু না, তুমি একটা সুযোগ পাইছো, সুযোগটা গ্রহণ করো, উনিকে বুঝাই বলো, বুঝছো। আর সুযোগটা নেও, এই ধরনের সুযোগ সবসময় আসে না জীবনে, 1-2 বার আসে। তখন আমি বললাম 4 দিন সময় দেন। তার একদিন কথা বললাম আমার ভগ্নিপতির সাথে। উনি বললো বাধ্য, তাহলে আমরা যেটাই ডিপোজিট দিচ্ছি ওইটাই নিয়ে নেব। ডিপোজিটটা তখন উইথড্র করি নাই, বুঝছেন। লাইফে আছে না কখনো যে একটা কথা আছে যে এমন জায়গায় আসবা যে হুইচ ব্রিজ টু ক্রস অ্যান্ড হুইচ ব্রিজ টু বার্ন, একটা দিয়ে ক্রস করতে হবে, আরেকটারে জ্বালায় ফেলতে হবে, যা বাদ দিতে হবে। তো আমি এই সমস্যা বললাম, বয়স কম, যে এটা একটা লোভনীয় ব্যবসা, হ্যাঁ, একটা এস্টাবলিশড ব্যবসা, আর ওইটা নতুন স্টার্ট করব, কি হবে কেউ জানি না, আমি ফিউচার তো আর জানি না। তারপরে আমি উনিকে বললাম যে আমি আপনার সাথে আসবো না, মাফ করেন আমাকে, আমি উনির সাথে কথা রাখার জন্য চলে যাব। তো ওই ব্যবসায় আমি চলে গেলাম, উনির সাথে আর পার্টনারশিপ করি নাই। তারপরে ওই ব্যবসায় কী হলো? তারপরে ওইটা হলো ওই দুঃখের ব্যাপার একটা ব্যবসা। এটা এজওয়ার রোড, ইংল্যান্ডের খুবই নাম করা জায়গা, লর্ড ক্রিকেট গ্রাউন্ডের পাশে, এবং খুব ওয়েলথি এরিয়া, খুব ধনী এরিয়া। এই এলাকায় একটা ছোট্ট রেস্টুরেন্ট, যেটার সামন দিয়ে একটা সিঁড়ি চলে গেছে, লোকে দেখে না, বুঝছেন।
এইটা আমি সাহস করে নিয়ে নিলাম, কারণ এইটা ছিল আমি জানি যেখানে ধনী লোক আছে আর বেশি লোক আছে এখানে বিজনেস হতে হবে। এটা একটা ধনী এলাকা, মেডাবেল রিচেস্ট এলাকা। তা আমি বললাম মাথা ঢুকাইছি যখন ধনী জায়গায় ঢুকাই, দেখি কী হয়, আল্লাহ কী করে। তো ওইটা কী করলাম, স্টার্ট দিলাম ব্যবসা। তো আনফর্চুনেটলি আমার ভগ্নিপতি হঠাৎ মারা গেলেন স্টার্ট দেওয়ার সাথে সাথে। তো আমি খুব বিপদে পড়ে গেলাম, আর সব কিছু নিয়ে একটা ঝামেলা। আমার তো বয়স তখন কম, তখন মনে হয় আমার বয়স 20-এর নিচে হবে, 20, ইয়াং মানুষ। তা আমি একটু সমস্যায় পড়ে গেলাম যে কীভাবে চালাই কীভাবে না। উনি তো আমার গাইড ছিল। তারপরে আমি তবু এটা নিয়ে ক্যারি অন করলাম, চাইলাম বেচা ফেলি, তখন ব্যস্ত পারে না নানা সমস্যায়। তখন আমার একটা সমস্যা মনে আছে, যেটা আমার বলা উচিত, যে এদেশে বলে বেলিফ, আপনি যদি বিল না দেন বেলিফ আসবে নিয়ে যেতে। আমার তো বিল দিতে পারতেছি না, তো বেলিফ আসলে কিনে চেয়ার টেবিল নেয়, কার্পেট নেয়, এগুলা উঠে নিয়ে যায়। তো বেলিফ একদিন আসলো, ওরা লিস্ট করে গেল, দেখি নতুন কার্পেট পালাইছে, ওইটা নিয়ে যাবে যদি দিতে না পারি। তখন ওইটা ছিল মাত্র 300 পাউন্ড, তখনকার দিনে 300 পাউন্ড অনেক বেশি ছিল, প্রায় 3000 পাউন্ডের সমান। তো বেলিফ আসবে, তো আমি তো ওই জন্য বললাম যে সব ধনী লোকদের চিনি, এটাই হলো আমার আর সুবিধা। আর ব্যাংকের সাথে এমন রিলেশনশিপ বিল্ড হয় নাই তখনও আমার। তো আমি ওই মামার কাছে গেলাম, যে মামা বুঝছেন। তা আমি উনি একটু ফোন করি, বললাম বলে মামা এই কী তো হয়েছে, এই আমি তো বড় বিপদে পড়ছি, বেলিফে আইসা তো আমার মাল সামানা নিয়ে যাবে, আপনি আমার সাহায্য করেন। কইলা উনি বলল কত টাকা, উনি তো সিলেটি ভাষায় কথা, কত বা? আমি বললাম মামা 300 পাউন্ড। বলে আসো দিয়ে দিব, লট অফ মানি, 3000 পাউন্ড। গেলাম, যাওয়ার পরে ওখানে বসলাম। এই জন্য বলতেছি যে এটা লাইফের আমার একটা বড় অভিজ্ঞতা। তো উনি বলল ঠিক আছে, এতে বললিয়া বসলো। হ্যাঁ বললো দেখছো মামার তাকে গেছো বেটা, বুঝতে পারলা না। উনি আবার যোগ করে কথা বলতো, একটা ব্রডকাস্ট ছিলাম বেটা, হ্যাঁ এখন গেছো গিয়ে ব্যবসা চালাইতে পারতো না, এখানে হইলে তুমি মাসে 2-3 হাজার পাউন্ড বানাইতা, এটা তোমার দেখা বিজনেস, কেন গেলা? তখন আমি বললাম মামা ভুল তো হবেই, তাই না, কি করব, এটা ভুল করছি মামা, বললে ফেললাম। তো আমি তো এরকম মামা বড় বিপদে দিয়ে দেন। তো কইল, উনি বলল না দিব না তোমার এর পয়সা, বুঝছেন। হঠাৎ মাইন্ড চেঞ্জ করলো আর কি। তো আমি বললাম মামা না দিলে তো আমি অসুবিধায় পড়বো। বলে তোমার তো যে অবস্থা দেখতেছি, তুমি তো আমার পয়সা ফেরত দিতে পারবে না, আমি কেন তোমাকে দিব, বুঝছেন। তা আমি চিন্তা করলাম যে তো দিবে না, আমার মনটা খুব খারাপ হয়ে গেল। তা আমি চিন্তা করলাম যে দেখি, আমি একটা উনিরে হঠাৎ আমার মাথায় আসলো যে আমি তো নেগেটিভ কথা বললে বলছি, যে আমার অবস্থা এমন খারাপ, তার পয়সা তো রিক্সে পড়বে। উনি বুঝতে পারছে যে আমি সারভাইভ করতে পারবো না আমার কথাবার্তা থেকে। তখন আমি চিন্তা করলাম যে একটা জাকার মারি, একটা জাগার। আমি বললাম মামা দেন নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি যদি আগে আমারে ফোনে বললে দিতেন যে দিতে পারবেন না, তো আমার সময় নষ্ট হতে হবে না। আমি বললাম আপনি দেখবেন, আই উইল সারভাইভ, বুঝছেন। তো কই আমি উঠতে গেছি, তো তুমি তো মায়া আছে আমার ধরছে, কই হারামজাদা এখনও তো শক্তি আছে তোর, হ্যাঁ এখনও সারভাইভ করবে কইয়া, হ্যাঁ কোজানি পারতেছে, বস বুঝানি, বস এখানে। তো বসলাম, তো বস তুই, তাহলে না মামা বসতে হবে না, আমার তো পয়সাটা জোগাড় করতে হবে, তো বস। তো ওই দিকে মিনটা পয়সা দিতেছে। তো বলে নে পয়সা। তা আমি বললাম মামা পয়সাটা নিব না আপনার থেকে, কিন্তু আমার বুদ্ধি খাটাতে হবে এখন আমার গুসার টাইম নয়, অভিমানের টাইম নয়। আমি যদি না নেই তারও 3 জায়গায় যেতে হবে, এই জন্য আপনার থেকে নিয়ে গেলাম, খুশি হইয়া না, বুঝলেন। দিয়ে দিল, তারপরে এই বললো খায়ে, অনেক আদর যত্ন, ভালো লোক, সে অসম্ভব ভালো লোক ছিল। তারপরে আমারে বলল তুই সারভাইভ করে ফেলবে বেটা, যা। তো এই সময় আমার মাথায় মনে হলো যে ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে অভিমান করে লাভ নাই, যা দরকার তা নিয়ে নেওয়া ভালো।
তো উনি আমার থেকে এই পয়সাটার ফেরত নেয় নাই, বুঝছেন। আমি অনেক রিসার্চ করছি কোন ফুড দিলে ভালো হবে, কী করলে ভালো হবে। আমার একটা অভ্যাস ছিল যে আমার ম্যানেজার যিনি ছিল, তো বলে ভাই আপনি এভরিডে অ্যাটমসফিয়ার চেঞ্জ করেন এখানে, কী জন্য আইসেই আপনি এইটারে ওখানে নেন ওখানে নেন। তো আমি দেখলাম ইংলিশদের একটা স্বভাব ছিল, তারা যদি একটু পরিবর্তন দেখে, ও ইটস নাইস, বুঝছেন। তা আমি প্ল্যান্ট লাগাইতাম বেশি করে, এটা তো এলাকায় তো ওই প্ল্যান্টটা এখানে ওই প্ল্যান্টটা এখানে, আর ভালো ফুড দিতে চেষ্টা করতাম। তখন আমার ব্যবসা আস্তে আস্তে খুব কী হলো, আমি ওই আমার শেফরে আর একটা ট্রেনিংয়ে পাঠাইলাম। এক শেফ, যে শেফরে আসিয়া যে ফুফুত্তো ভাই এসে আমারে ওই খেতে আনছিলেন, উনি আমি নিয়ে গেলাম আমার সাথে, এবং উনি খুব ভালো ফুড দিত। উই ইউজ টু টেক, বুঝেন না, 40 সিটের রেস্টুরেন্টের লোক বাইরে দাঁড়িয়ে থাকতো খাওয়ার জন্য। এমন ভাগ্য কী হলো, এটার পিছনে হলো কি খুব ভালো ফুড আর সার্ভিস আর ডেকোরেশন। তখন আস্তে আস্তে লোক ডেকোরেশনের দিকে অগ্রসর হচ্ছে। ইন দ্য মিন টাইম আমার আরেকটা জিনিসে খুব সাহায্য করছে, যেটা বলবো যে আমি বলবো আপনি যাই করবেন ওইটার মধ্যে কনসেন্ট্রেশন করতে হয়। এই সময় আমি দেখলাম টাইমস পত্রিকায় ওই গার্লিকের উপরে লেখালেখি করতেছে। গার্লিক তো আমাদের ইন্ডিয়ান স্পাইস, যেটা হার্টের জন্য ভালো, দিস দ্যাট এগুলা বলা আরম্ভ করলো। তা আমি করলাম কি, আমার মেনুর মধ্যে লাগিয়ে দিলাম গার্লিক মশাল্লাম। এমনি তো ইন্ডিয়ান মশাল্লাম, চিন্তা করলাম এটা এখন টাইম ফর দিস, তো গার্লিক মশাল্লাম এইটা খাওয়ার জন্য ইংলিশটা পাগল। লোকাল পত্রিকায় দিয়ে দিল যে এই রেস্টুরেন্টে গার্লিক মশলা করে, বুঝছেন। আর তো লোকের হিরিক, বুঝছেন, লাগিয়া গেছে, মানে কাজে লাগিয়া গেছে। বাট কাজে লাগছে এই জন্য একটা ট্রুথ যে গার্লিকের উপরে তখন তারা রিসার্চ করে বলতেছে যে ভেরি হেলথি স্পাইস। এইগুলো আমি করলাম। তখন তো আমার রেস্টুরেন্টে জায়গা হয় না, মানে লোক বাইরে দাঁড়িয়ে থাকে। তো এইভাবে তো আমি আল্লাহর হুকুমে সফল হয়ে গেলাম ব্যবসায়। এই ব্যবসায় আপনার কি শেষ ব্যবসা না আর করে? এটার পরে আমি আর 2-3টা ব্যবসা করছি। আমার আকাশটা তখন ভেরি সাকসেসফুল ইন দিস এরিয়া। লোক দেখতে আসতো যে এই সিঁড়ির নিচে একটা ছোট্ট রেস্টুরেন্টে এত ব্যবসা কেন হয়। লোক আমাকে দেখতে আসতো, এই ছেলেটা কে, এই এলাকার মধ্যে সব থেকে বেশি বিজি করতে। সো সাকসেসফুল হওয়ার পরে আমি আরও চিন্তা করলাম আর ব্রাঞ্চ করি। এই সময় শুনতে পারলাম যে আলসকোটে একটা রেস্টুরেন্ট বিক্রি হবে, যেখানে বঙ্গবন্ধু বাসানিরাইয়া থাকছেন। এই রেস্টুরেন্টের মালিক একজন বড় পলিটিশিয়ান ছিলেন, মিস্টার রহিম ওর সামথিং। উনি এমপি হয়েছিলেন, বাংলাদেশের প্রথম এমপি। তো আমি ওইটা কিনলাম, যে ঠিক আছে এটার একটা ইতিহাসও আছে, ইতিহাসও এনজয় করব, ব্যবসাও এনজয় করব। তো এটা কেনার পরে ওটার নাম দিলাম সোনালি আঁশ দিয়ে আরম্ভ করলাম। আরম্ভ করিয়া এটাতে আমার পার্টনার ছিল, আবার আমার এক কাজিনরে পার্টনার নিছি। মুকিমা মদও, ওইজন বিশিষ্ট ব্যবসায়ী মুকিমা মদও পার্টনার ছিল। এরপরে এটা আমরা এক টাইমে আমরা বিক্রি করে আমি অন্য একটা চলে গেলাম, কারণ যাওয়া আসা করা, আমি থাকতাম মেডিয়াবিলে। আর ওই রেস্টুরেন্টের উপরে ছিল ফ্ল্যাট হোটেল, তো এটা ওখানে বঙ্গবন্ধুরা আসিয়া থাকতেন। এটা সেই সময়ের জন্য এটা খুব স্টাইলিশ রেস্টুরেন্ট ছিল। তারপরে আরও 2-3টা করছি রেস্টুরেন্ট, আর তো তারপরে প্রপার্টিতে চলে গেছি, বুঝছেন। এরপরে আমি ওই মেইডাবিলে একটা বাড়ি কিনছিলাম, যে বাড়িটাতে 16টা রুম ছিল। এটা আমার প্রথম প্রপার্টি কিনি। তো এটা অনেক আল্লাহ অনেক কিছু সাহায্য করছে প্রপার্টি বিজনেস। বর্তমানে আমি পাম ট্রি নামে একটা ওয়েডিং, আমি রেস্টুরেন্ট থেকে একটু এগিয়ে গেছি, কারণ রেস্টুরেন্ট বিজনেস তো এখন তেমন ভালো চলতেছে না, যারা পারতেছে চালাইতেছে। তো আমি ওয়েডিং হল অথবা এগুলারে কী বলে, কমিউনিটি সেন্টার বলা যায়, একটু হাই ক্লাস কমিউনিটি সেন্টার। আপনি প্রবাসে এসে ব্যবসা শুরু করলেন, ব্যবসায় সাফল্য লাভ করলেন, কিন্তু সাংবাদিকতার জগতে আসলেন কিভাবে? সাংবাদিকতাটা হচ্ছে আমাদের পারিবারিক ব্যাপার। আমার বড় ভাই রাগিব হোসেন চৌধুরী সিলেটের কবি সাহিত্যিক সাংবাদিক, এবং উনি একটা পত্রিকায় অনেক দিন কাজ করছেন। আর এমনই আমারও একটা
ছোটোবেলা থেকে আমাদের একটা কী ছিল, পত্রিকার প্রতি আকর্ষণ, আমার মা, আমার ভাই বোন, আমাদের সবার। তো আমি যখন ব্যবসা একটু সাকসেসফুল হলাম, তখন আমি ওই পত্রিকা করার জন্য প্রথমে গেলাম তাসুদ্দুক আহমদের কাছে। তো তাসুদ্দুক আহমদ সাহেব আমারে বললেন, উনি খুব বাস্তববাদী লোক ছিলেন, বয়স হয়ে গেছিল, বললে ভাই অনেক টাকা পয়সা যাবে, এগুলা যে না, এগুলা লস বিজনেস, বুঝছেন। তো খুব বাস্তববাদী, তো কড়া বাস্তববাদী হয়ে গেছে, বয়স হলে তো লোক আরও কড়া বাস্তববাদী হয়ে যায়। তারপরে উনি আমারে এনকারেজ করলো না। তারপরে যখন আমি নতুন দিন করলাম, উনি আবার ওটা রেগুলার করলাম, বললো এই সেই মহিব, তুমি আমার কাছে আসছিলা, আমি তোমারে কি করি নাই, রেগুলার করলাম, আমার খুব আদর করতো। আচ্ছা যাক, প্রথমে কীভাবে করলাম। তারপরে ওখান থেকে তো হলো না পত্রিকা করাটা। তো পত্রিকা করাটা হয়েছে একটা ইনসিডেন্টলি, এই ইনসিডেন্টের আগের অংশটুকু বলে ফেলি, যে তখন তো আমি আমার এলাকায় এই মেইডাবেলে বেশ পরিচিত, সবাই আমাকে চিনে। তো মেইডাবেলে থারামিয়া সাহেব নামক একজন খুব সম্মানিত ব্যবসায়ী ছিলেন, বয়স্ক লোক ছিলেন। আর উনি আমার পাশেই, একটু পাশে একটা রেস্টুরেন্টে উনি ছিল, খুব সম্মানিত লোক। তো উনির একটা বাইরা ভাই আসছিল এদেশে লেখাপড়া করার জন্য। লেখাপড়া করার পরে সে অ্যাপ্লাই করেছিল এদেশে থাকার জন্য, কিন্তু এদেশের ইমিগ্রেট ওর কাছে চাইলো যে তুমি একটা জব আমাদের দেখাও, তুমি লেখাপড়া করছো। তো ওই বাইরা ভাইটা কীভাবে ওই হাই কমিশনের সাথে যোগাযোগ করলো, তার একটা লিঙ্ক ছিল, কইরা ওখানে সে টাকা পয়সা দিয়ে একটা জবের সার্টিফিকেট নিয়ে নিল। তো ওই জবের সার্টিফিকেটটা যখন ইমিগ্রেশনে পাঠালো, ইমিগ্রেশনের তদন্ত বললো যে এটা তো পার্মানেন্ট জব না, এটা টেম্পোরারি জব। তখন ও চাইলো ওই কির কাছে যে তার জবটা দিয়েছিল, উনি ছিল জাতীয় পার্টির ইউরোপিয়ান কোঅর্ডিনেটর। ওই ইউরোপিয়ান কোঅর্ডিনেটরে উনিকে জবটা দিয়েছিল। তো উনি যখন আবার ওর কাছে ফিরিয়ে গেল যে আমারে পার্মানেন্ট, ও বললো এটা আমি পারবো না, আরও পয়সা লাগবে, বা যাই হোক একটা দিল না দেওয়া, এটা নিয়ে অনেক ঝামেলায় হয়ে গেল তার, সে পার্মানেন্ট জব দিতে পারতেছে না। আর আরেকটা যেটা আমার মনে হয় যে বাংলাদেশের একটা অর্ডার ছিল হয়তো যে পার্মানেন্ট জব এখানে দেওয়া যাবে না, বাংলাদেশ থেকে আসতে হবে, এটা বোধহয় একটা কি ঝামেলা ছিল, সে দিতে পারলো না। তখন এটা নিয়ে অনেক ঝামেলা আরম্ভ হলো, যে একটা ছাত্র থেকে অনেক পয়সা নিছে, এটা টক অফ দ্য এরিয়া হয়ে গেল। তো ওই থারামিয়া সাহেব সবাইরে ডাকলো, সব লোকরে নিয়ে মিটিং করলো যে একটা কী করবে। তো ওই মিটিংয়ে ওই মতিন সাহেব আর থারামিয়া আমার রেস্টুরেন্টে আসিয়া, যে আমি ইয়াং বিজনেসম্যান, পরিচিত হয়ে গেছি, উনিরা আমারে খুব কী করিয়া বললো আপনি এই ব্যবসাটায় আসবেন, আপনি ইয়াং ম্যান, উই নিড ইউর হেল্প। তারপরের দিন গাড়ি দিয়ে মতিন সাহেব এসে আমাকে নিয়ে গেলো। ওই হলো আমার এন্ট্রি কমিউনিটিতে, বুঝছেন, নতুন তো ব্যবসায় ছিলাম। তো ওই ঘটনাগুলো শুনে আমি খুব কী হয়ে গেলাম, খুব ব্যথিত হলাম, যে ঘুষ খায় বাংলাদেশে খাইতে খাইতে এখন লন্ডনে আসিয়া খাচ্ছে, এটা তুমি সহ্য করতে পারিনি। তো এটা আমি ইনভলভ হয়ে গেলাম। ইনভলভ হয়ে ওই মতিন সাহেব, তারামিয়া, এদের নিয়ে একটা কমিটি গঠন করা হলো এটার কী করার জন্য, প্রতিবাদ করার জন্য। তো এই কমিটিতে আমারও ঢুকাইয়া দেওয়া হলো, আমি এটার ওয়ান অফ দ্য মেইন কী হয়ে গেলাম। তো এই প্রতিবাদ করতে গিয়ে আমরা যখন প্রতিবাদ লিপি লেখলাম আমরা ভালো করে, ওইটা নিয়ে আমরা গেলাম বাংলা পত্রিকাগুলোর কাছে। তখন 3টা বড় বড় বাংলা পত্রিকা ছিল। একটা ছিল জনমত, খুব নাম করা। তো জনমতের যিনি এডিটর ছিলেন, উনি দুঃখজনকভাবে উনি একটু বললে দিলেন আমাদের যে এটা আপনাদের সিলেটি কমিউনিটির ব্যাপার এগুলো আমরা লিখব না, তাও গভর্নমেন্ট বিরোধী। তো আমরা খুব কষ্ট পাইলাম, বুঝছেন, যে যদি সিলেটি বলতো না তাহলে কী হইতো আগে, কিন্তু এতে আমাদের লাভ হয়ে গেল। এই জনমতের এই কথা যখন আমরা আমাদের লোকদের বললাম, লোক আরও আকর্ষিত হলো আমাদের, এই ছেলে করবে না। তো তারপরে আমরা গেলাম সুরমা পত্রিকার কাছে। তো সুরমা পত্রিকা যিনি এডিটার, উনিও মহিলা, খুব ভালো লোক ওরা। তোরা বই পাই, এই যে এখানে তো তখন জাতীয় পার্টি খুব পাওয়ারফুল ছিল লন্ডনে, ভেরি পাওয়ারফুল।
এই ব্রিক লেন এরিয়া এইগুলাতে খুব পাওয়ারফুল, কেউ এদের সাথে হাত ধরতে চায় না। তো আমার একজন সাংবাদিক ছিল, নজরুল ইসলাম বাসন, ছিলেন, আছে এখনও, সে খুবই তুকুর সাংবাদিক ছিল। তো সে আমারে বললো, মহিব আমারে চিনত, তো বললো, মহিব ভাই এগুলো আমরা একটু রিস্ক নিতেছি না এখন, কারণ আমাদের পত্রিকার তো একটা সীমাবদ্ধতা আছে, তা আপনি এক কাজ করেন, আপনি এই আব্দুল গফফার চৌধুরী জাগরণে কাজ করে, ওর কাছে যান। তখন গেলাম আমরা আব্দুল গফফার চৌধুরীর কাছে। তো আব্দুল গফফার চৌধুরী তো উনির তো একটা কী আছে যে গভর্নমেন্টের বিরোধিতা করে, কেউ না কারো বিরোধিতা সে সবসময় তাকে, তার একটা কী ছিল আর কি। তো উনি এটা দেখে যে যখন দেখছে যে জাতীয় পার্টি এরশাদ বিরোধী, বলছে এটা আমার কাছে দাও, বুঝলেন। সে দেখলাম এই সময় আমার মনে হয়েছিল সে বাঘের মতো এটারে ধরছে। তারপরে এটা নিয়ে সে বড় করে নিউজ করলো, উই আর ভেরি হ্যাপি। আচ্ছা, সেও জাতীয় পার্টিরে পছন্দ করতো না, বেশি পছন্দ করতো না, এরশাদের সাথে তার এমনি একটা কি একটা ঝামেলা ছিল তখন। তো এটারে সে নিয়ে করলো। তখন শফিক রহমানও এরশাদ বিরোধী ছিলেন, বিশেষত সাংবাদিক। এরা এই ইস্যুটারে পাইয়ার একটু ধরলো। তার বাদে দ্বিতীয় মিটিং করলাম, বুঝছেন, করে আবার ওটার কি নিয়ে আসলাম, এই নিউজ নিয়ে আসলাম, গফফার ভাই আবার ছাপলো। তৃতীয় মিটিংটা আরও বড় হলো, এটা নিয়ে আসলাম। তখন গফফার ভাই বললো, মহিব আমরা আর পারতাছি না, কারণ আমাদের মালিকও ওরা অনেক ডিস্টার্ব করতেছে মালিককে। তখনকার মালিক ছিল ডক্টর কি একজন, উনি অ্যাকচুয়ালি ডক্টর প্রফেশন ছিল, কিন্তু শখ করে পত্রিকাটা চালাতো, কিন্তু এগুলা টু মাচ ঝামেলা হয়ে যায়। তো বললো যে মহিব উনি তো আর পারতেছে না এগুলা নিতে, এগুলার প্রেশার টু মাচ, দেশে বিদেশে প্রেশার। আর জাতীয় পার্টি লন্ডনে ভেরি স্ট্রং ছিল। তখন আমি বললাম, গফফারে কী করা যায়, তা এই পত্রিকায় লেখা যাবে না, চলেন আমরা একটা পত্রিকা করব। আমি তো তখন ইয়াং, কী লাভ কী লস, বুঝছেন, পত্রিকা করব। আমার তো গ্রুপও আছে আবার। তখন তারা মিয়া, এম এ মতিন, খুররু মতিন একটা ছিল আমাদের বন্ধু, ওই আমাদের পাশেই রেস্টুরেন্ট, সে একসময় ব্যাংকে কাজ করতো। খুররু মতিন আরও কয়েকজন আমরা মিল্লা বললাম যে ঠিক আছে, যতদিন এরশাদ গভর্নমেন্ট থাকবে ততদিন আমরা এই পত্রিকা চালাবো, শুধু এরশাদ গভর্নমেন্টের বিরোধিতা করার জন্য, এই অন্যায়ের বিরোধিতা করার জন্য। এখন মধ্যে মধ্যে হাসি, তখন তো ইয়াং ছিলাম, তখন মনে হচ্ছে যে খুব ভালো কাজ করতেছি। তো এটা আমরা কী করলাম, তো খুররু মতিনকে বললাম যে তুমি, খুররু মতিন একজন ভালো লোক, এই কুমিল্লা বাড়ি উনি আমার বন্ধু, তো বললাম তুমি গফফার ভাইয়ের সাথে নেগোসিয়েশন করো এটা নিয়ে। তো ঠিক হয়ে গেল যে আমরা পত্রিকা করব। এখন আমরা নিলাম গফফার ভাই, শফিক রহমান হইল কি এই যে বিজনেস এডিটার, আর গফফার ভাই এডিটার, আর আমি ইয়াং হওয়ায় আমাকে তারা করলো অ্যাসিস্ট্যান্ট এডিটার, এইভাবে আমাদের। আর তারা মিয়া সাহেব হলো চেয়ারম্যান। এই যে বিগ ফোর্স, আমরা বোধহয় 10 জন না 12 জন ডাইরেক্টর। তো নতুন দিনের আবির্ভাব ঘটল। এই নতুন দিনে অল্প দিনের মধ্যেই গফফার ভাইও লেখে, শফিক রহমানও লেখে, তসদ্দুক আহমদও লেখে, বুঝেন কি পরিমাণ হেভি ওয়েট। আর আমরা 2-3টে ইয়াং লোক আছি, কেউ কিছু করার সাহস নাই, আমাদের একটা থ্রেট দিতে পারে না। এই জাতীয় পার্টি আমাদের দ্বারে কাছে আসে না, আমরা এদের বিরুদ্ধে জমিয়ে লিখি। সো নিউজ পেপার বিকাম ভেরি পপুলার ওভারনাইট। আমার মনে আছে যে আমরা এত বিজ্ঞাপন পাইতাম তখন যে আনবিলিভেবল। এরশাদ মরিয়ম কিচ্চা, গফফার ভাই তো খুব সুন্দর সুন্দর হেডিং করতো, সব এরশাদ মরিয়ম কিচ্চা, এই সেই নানান কিছু লিখতো। শফিক ভাইও তো তখন এরশাদ সাহেবকে দেখতে পারতো না, উনিও মনে প্রাণে লিখতো। তো উই বিকাম ভেরি পপুলার। এই তো আমার পত্রিকা জগতে আগমন। তখন তো এরশাদ তো আর যায় না, আর পত্রিকাতে অনেক পয়সা লাগে, এরশাদ যাচ্ছে না। আমরা তো মোটামুটি একটা, যেহেতু ভালো চলতেছে আমাদের, আর ফাইন্যান্স কী করতে হয় না। প্রথমে আমরা প্রায় 80,000 পাউন্ড তখনকার দিনে আমরা ফাইন্যান্স করি এটারে। এরপরে একটা লেভেলে এসে গেলো, ওই পত্রিকা চলতে থাকলো।